প্রক্রিয়ার মধ্যে ছিল, এরা ঐক্যমত্য কমিশনে ছিল, অথর্ব ইউনুস আইস এদেরকে চালাইলো, অথর্ব আলী রিয়াজ এসে চালাইলো, 8 মাস লেফট রাইট করলো, কিসের ভিত্তিতে? এরা অথর্ব ছিল, আমি মানলাম, উইরা এসে জুইরা বইছে, মানলাম। আপনারা করছিলেন কি? আপনারা বুঝেন নাই? আপনারা রাজনীতিবিদ না? আপনার মেধা প্রজ্ঞার বক্তব্য কোথায়? ফ্যাক্ট হইল অন্য। ফ্যাক্ট হইল যে ইউনুস সাহেবকে সরানো দরকার। ধারণা ছিল 2-4-6 মাসের মধ্যে চলে যাবে। 7ই আগস্ট ওনারা বিএনপি দাবি করলো 3 মাসের মধ্যে নির্বাচন। ওইটা কিন্তু সংবিধান মোতাবেক ছিল নাকি হেলাল ভাই? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন, ওইটা সংসদের মধ্যে। কিন্তু চেয়েছিল কার কাছে? আজও কিন্তু এর সমাধান নাই। ওনারা এত ম্যাচিউরড একটা দল, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং 10 ইয়ার্স ক্ষমতায় থাকা, ওনাদের সেদিন কার কাছে ক্ষমতা চাই, মানে নির্বাচনটা চাইছিলেন, আজও কিন্তু পরিষ্কার করতে পারেননি। সরকার আসবে তার কাছে আমি আগাম চাইতে পারি? কে সরকার আসবে? সংবিধান অনুযায়ী চাইছিলাম। কার কাছে? সংবিধান অনুযায়ী। কারা বলছে? বিএনপি। আচ্ছা, আপনি বিএনপি ডিসেম্বর 25-এ কোন সংবিধানে চাইলেন? 90 দিনের মধ্যে নির্বাচন না হইলে ওই সংবিধানের কি ক্ষমতা আছে এরপরে যে কোনো সময় নির্বাচন? ডিসেম্বর 25-এ নির্বাচন চাইলেন কি হিসাবে? প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি। এরপরে কি হইল? 13ই জুন লন্ডনে দেখা করলেন প্রফেসর ইউনূস সাহেব প্রধানমন্ত্রীর সাথে, আজকের প্রধানমন্ত্রী তখন তারেক রহমান সাহেব। আইসে উনি ফেব্রুয়ারিতে ফিক্স করলেন নির্বাচন। ট্রফি দিতে গেছিলেন নাকি? হোয়াট এভার ইট ইজ, 3টা নির্বাচনের ডেট হইল কোন বিধানে? এবং প্রত্যেকটার প্রস্তাব কিন্তু বিএনপির। এখন বলেন 12 তারিখের নির্বাচনের প্রস্তাব বিএনপির কিনা? আমি বলে দিচ্ছি। কারণ সংসদে অতি সম্প্রতি এলজিআরডি প্রতিমন্ত্রী যিনি, উনি বলেছেন যে আমাদের ক্যাপ্টেন ওনার সাথে দেখা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন এই ইউনূস সরকার। পরিষ্কার। তার মানে 3টা ডেটই আপনারা দিচ্ছেন। আমাকে প্রথম বলতে হবে 3 ডেট শিফট করা অধিকার কোন সংবিধান দিছে? 1 নম্বর। 2, রাষ্ট্রপতি, এটা নিয়ে আমার বিরোধ আছে, আমি পছন্দ করি না, সেটা ভিন্ন চ্যাপ্টার। রাষ্ট্রপতি আপনাদেরকে সেভ করছে। রাষ্ট্রপতি সেভ করছে কেন আমি বলি, আপনি যখন সংবিধানের কমপ্লিটলি সংবিধানের বাইরে, সংবিধান আপনাকে কভার করছে না, তখন রাষ্ট্রপতি একটা আদেশ দিল। কি সেই আদেশ? জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ইনডাইরেক্ট এটা আবার সংস্কার, সংবিধান সংস্কার ইয়ে। আর একটা হলো গণভোট অধ্যাদেশ। এবং আপনি দেখেন ওই আইনটার ভিতরে যে আদেশটা দিছে, সেই আদেশটার ভিতরে বলা আছে কোন কোন ধারাগুলা অ্যাটওয়ান্স কার্যকর হয়ে যাবে, আবার কোনটা হা ভোট যদি জয়যুক্ত হয় গণভোট, তাইলে বাকিটা কার্যকর হয়ে যাবে, মানে কিন্তু বলা নাই যে হইতে হবে। এখন প্রশ্ন আসছে, রাষ্ট্রপতির আদেশটা আইন কিনা? হেলাল ভাই অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং উনি এখন একজন আইন প্রণেতা। যেই সংবিধানের দোহাই তারা দিচ্ছেন, সেই সংবিধানের 150-2 মোতাবেক, অনুচ্ছেদ 150-2 মোতাবেক রাষ্ট্রপতি যদি এটাকে একটা গাড়ির সাথে তুলনা করেন, জাস্ট গাড়ি বন্ধ করে চাবিটি নিয়ে চলে গেছে, অথবা একটা ঘর বন্ধ করে তালার চাবি নিয়ে চলে গেছে। এখন এই যে সংবিধান, এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, এই সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক ছিল না, তাইলে আপনি এই সংবিধানে ঢুকবেন কিভাবে? 1, 2, শেখ হাসিনা চলে গেল আর নতুন সরকার বিএনপি সরকার আসলো, মাঝখানে ইউনূস সরকার চ্যাপ্টার ক্লোজ। কিন্তু এই যে 2 সরকারের যে ধারাবাহিকতা বা যোগসূত্র আপনি কিভাবে স্থাপন করবেন? সেটা হইলো এই 2টা সরকারের মধ্যে মাঝখানে সেতু বা ব্রিজ হইল এই জুলাই সনদ বাস্তবায়ন, যেটা গণভোটের আলোকে বাস্তবায়িত হতে হবে। এখন আপনার এই সংবিধানে ঢোকার পথ 2টা। একটা হইলো জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, আর যদি এটা না ফলো করেন তাইলে হইলো চাবি যেহেতু নাই আপনার ঘরে ঢোকার, আপনি ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢুকবেন, যেহেতু আপনার 33 দফায় আছে সংবিধান সংস্কার কমিশন হবে, সংবিধান সংশোধন কমিশন ছিল না। নির্বাচনী ইশতেহারে সংবিধান সংস্কার হবে, সংবিধান সংশোধন কমিশনের কথা বলা হয় নাই। তার মানে সংস্কার হয়। আর সংস্কার কোনটাকে বলে? সংস্কার ওই ছোটোখাটো চেঞ্জ, এইটা হলো সংশোধন। আর সংস্কার বলে আমূল পরিবর্তন। আপনি উচ্চকক্ষ নিম্ন কক্ষ কোশ্চিনকালেও সংশোধন করতে পারবেন না, নো ওয়ে। সুতরাং সেই জন্য আমি বলছি সংশোধনীতে মৌলিক কাঠামোর পরিবর্তন আনা যাবে না, প্রশ্নই ওঠে না। 4000 টাকা আত্মসাতের জন্য অমুক ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দণ্ডপ্রাপ্ত হয়েছে। কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংকের 4000 কোটি টাকা কিংবা ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, তাদের মামলা কোথায়? এই চোর 500 টাকা চুরি, 5000 টাকা চুরি, 50,000 টাকা চুরি, সেই জন্য আমার এত বড় পুলিশ বাহিনী, কিংবা দুর্নীতি বলতে 4000 টাকা দুর্নীতি, অত বড় দুর্নীতি কমিশন।
মানে আমি আগে সারপ্রাইজিং। আপনি এটা কাদের জন্যে আসেন এবার বিচার বিভাগ, আপনি একটা এত বড় স্টাবলিশমেন্ট আপনি সচিবালয় আলাদা করে ফেলছেন। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, ক্ষমতার বাইরে থাকলে পরে স্বাধীন বিচার বিভাগ চান, তো আপনি এখন এটা করছেন না কেন? আপনি সংশোধন করে আনবেন, বাকিগুলা যেগুলো আনছেন ইতিমধ্যে কথা হয়েছে এর ভিতরে ত্রুটি থাকলেও সংশোধন করবেন। আপনি 133টা অধ্যাদেশকে পাশ করায় ফেলতেন, সমস্যা কোথায়? তারপরে আপনি দেখেন আমরা এইটা সংশোধন করবো, এইটার সঙ্গে, কারণ আপনার কারো উপরে নির্ভর করতে হইতেছে না। তার মানে হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি? আপনার ইন্টেনশনটা হলো যেটা মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিয়েছেন, আমরা এই সব কিছু মেনে নিচ্ছি এই কারণে, তা নাহলে বোধহয় নির্বাচন হতো না, মানে নির্বাচন বিলম্বিত হচ্ছিল। অথচ নির্বাচনের 3টা ডেট কিন্তু সংবিধানের বাইরে গিয়ে আজকের সরকার দিচ্ছে। প্রথম 3 মাস পরে চাইলো, তারপরে ডিসেম্বর 25-এ চাইলো, এরপরে ফেব্রুয়ারিটাও নাকি ওই সরকার দিচ্ছেন, মানে আজকের সরকার দিচ্ছেন। তাহলে এই নির্বাচনের তারিখ পরিবর্তন কে করছে? টাইম টু টাইম সংবিধান ভায়োলেশন তো তারা করছেন। আজকে যে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধান কোনো সংশোধন হয় নাই, যদি বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক না উত্তোলন হয় সেটার অবস্থা কি হবে? আপনি সংবিধান লেখা আছে জাতির ঘোষণা কি, জাতির স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু, আমি বঙ্গবন্ধুরে মানি কি মানি না, ইট ইজ ইমেটেরিয়াল, আমার কাছে কাগজ যেটা আছে সেটাও পড়তে হবে। কাজেই আপনি এই জিনিসগুলো না করে, আর যে বারবার এই যে বিচার বিভাগ আপনি দেখেন কত কনফিডেন্টলি বলে, 2/3 মেজরিটি যখন যে সরকার পেয়ে যায় তারা খুব কনফিডেন্টলি বলে হ্যাঁ আদালতের কাছে যাওয়া উচিত, আদালত যেটা রায় দিবেন মেনে নেব। এত কনফিডেন্ট আপনি আদালত নিয়ে, বিগত 16 বছর কিন্তু কোনো কিছু নিয়ে আপনি আদালতে যান নাই, এবং আদালতে গিয়ে রেজাল্ট পাওয়া যায় নাই, কারণ 2/3 মেজরিটি আপনার ছিল না, আপনি পার্লামেন্টে ছিলেন না। আর আজকে বিরোধী দল বলতে যা বোঝা যায় সেটা হলো তৃতীয় ব্যক্তির মতো লাফালাফি করা ছাড়া তার কোনো বিকল্প নাই। অথচ আপনি কিন্তু আদালতের উপরে নির্ভরশীল, এমনভাবে নির্ভরশীল আপনি সুনিশ্চিত যে রায় কি আপনার বিপক্ষে যাবে মনে হয় না, কিন্তু আপনি আদালতের পক্ষে কথা বলতেছেন। এবং আদালতের পক্ষে কথা বলতেন কিভাবে? বিচারক নিয়োগের প্রক্রিয়াটা বিচারকদের দায়িত্বে না দিয়ে আপনি হাতে নিয়ে। তো ডক্টর ইউনূস সরকার 12ই ফেব্রুয়ারি 26 সালের নির্বাচন ফিক্সড করলেন, তার এই ডেটটা পরিবর্তন কি কে করলো? কেউ তো করেনি, যেটা নিয়ম সেটাই হলো। অর্থাৎ রাজ্য কিভাবে এই ন্যারেটিভটা আমার কাছে মনে হচ্ছে যে টোটালি অমূলক একটা ন্যারেটিভ, যে এটা আচ্ছা। তারপরে দেখেন উনি বলছেন যে আদেশের ব্যাপারে, আমি আইনের এত কটকটানি ভালো বুঝি না, আমি আইনের ছাত্র না, তবে এইটা আমি সংসদে বসে এবং আমাদের পার্টির থেকে আমাদের প্রত্যেকটা সাংসদকে এইসব বিষয়ে যে কথা বলা হয়েছে, এবং আমি সংসদে বসে দেখলাম যে যখন সংসদ ভেঙে যায় বা সংসদ অধিবেশন না থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে, কিন্তু রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করলে যদি করে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেই আদেশ আপনার বৈধ হবে না। যেমন দেখেন যে এটা কিন্তু সংবিধানের আপনার 93/1 এরকম একটা ধারায় লেখা আছে এরকম, যেমন গণভোটের বিধান বর্তমান সংবিধানে নেই, তাহলে সংবিধানের সাথে সাংঘর্ষিক গণভোট অধ্যাদেশটা সংবিধানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা মেনে নিচ্ছি। তারপর সংবিধান সংস্কার পরিষদ এরকম কোন সংবিধানে কিন্তু এরকম মানে বিএনপির প্রস্তাব ছিল, যেহেতু না 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 করা যাবে না এরকম এখন কথা নাই, তার মানে এই সব আলোচনা অলরেডি রিজলভড, সুতরাং আমরা এটা ভালোর দিকে যাচ্ছি। এবার আসেন আপনি তেলের ব্যাপারে দেখেন, আপনি একটা জিনিস কিন্তু বিএনপিকে আপনাকে ক্রেডিট দিতেই হবে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের যেদিনকার বাদে রাত 12টার সময় বাংলাদেশের তেল সহ পরের দিন নিত্য পণ্যের দাম হু করে বেড়ে গেল। টকশোতে আপনারা আমরা সবাই যেতাম তখন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা, ইভেন আপনার যারা হোস্টিং করতেন তারাও বলতেন যে ইউক্রেন যুদ্ধের, আমি বলেছিলাম যে ইউক্রেন যুদ্ধ তো কেমন লাগলো রে ভাই, এখনই তেলের দাম বেড়ে গেল, এখনই খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল, তখন আসলো সিন্ডিকেট। কিন্তু এবার দেখেন ইরান যুদ্ধ যেদিন বাঁধলো তার 12 দিন আগেও কিন্তু আর একটা যুদ্ধ হয়েছে, তার 2 মাস আগেও একটা যুদ্ধ হয়েছে ইসরায়েলের সঙ্গে, ইসরায়েল আমেরিকা ইরান, এটা 3 পক্ষীয় যুদ্ধ। এই যুদ্ধ শুরু হলো যখন, তখন আমরা কি তেলের দাম বাড়ালাম, তার মানে কি সিন্ডিকেটটা আমরা ভাঙতে পেরেছি, যেই সিন্ডিকেটের কথা বলতে বলতে মানুষ গলা থেকে রক্ত উঠে গেছে গত 17 বছর, যে সিন্ডিকেট সব শেষ করে দিল। তাহলে আমরা কি তেলের সিন্ডিকেট ভাঙতে পেরেছি, তার জন্য কি আপনি আমাদের ক্রেডিট দিবেন না? আমরা সেই ক্রেডিট চাচ্ছি না, জনগণ কিন্তু এটা বুঝছে যে আমরা কিন্তু তেলের দাম বাড়াইনি, অর্থাৎ কোনো সিন্ডিকেট এখানে কাজে লাগেনি। ইভেন দেখেন আপনি যে রোজা এবং ঈদে আপনার এই বয়সে আপনি কখনোই, ইভেন এরশাদ আমল থেকে শুরু করেন, আপনি সেই 73 সাল থেকে শুরু করেন, যে রমজান এবং ঈদের সময় নিত্য পণ্যের দাম হু করে বেড়ে যায়নি, এবং এটাকে সবাই মেনেই নিয়েছিল। এইবার একমাত্র ঈদ এবং রমজান নিত্য পণ্যের দাম কি এরকম বাড়তে দেখলেন,
তার মানে কি সিন্ডিকেটকে আমাদের এই সরকার, তারেক রহমানের সরকার জব্দ করতে পেরেছে, সিন্ডিকেশন নেই। এইটা হলো আমাদের একটা অ্যাচিভমেন্টস। এখন বলছেন যে তেলের জন্য যে দীর্ঘ লাইন তেল নাই। আপনি দেখেন, জামাতের এক এমপি সংসদে বলেছেন যে তেল শুধু সংসদে আপনি আছে, দেখেন বাস্তবে নেই। জামাতের বিভিন্ন নেতা, অন্য রাজনৈতিক নেতাদের পাম্প থেকেও তো অবৈধ তেল চুরি, লুকায় রাখা তেল আপনার যখন রিফাইনারি থেকে আপনার ওই যে ডিপোতে আসে, ডিপোর থেকে যখন পাম্পে আসে, এই পাম্পের মালিকগুলো যে তেলের দাম কবে বাড়াবে সরকার, ওই বিড়ালের মতো শিকের দিকে তাকায় বসে আছে, শিখে ছিঁড়বে উনি যে ওইটা খাবে, মানে তেলের দাম কবে বাড়বে উনি সমস্ত যে তেলগুলো মজুত করেছে আন্ডারগ্রাউন্ডে সেগুলো বের করবে। এবং আমরা দেখেন প্রায় আপনার বণিক বার্তা, প্রথম আলো, যুগান্তরের বিভিন্ন রিপোর্ট দেখে আপনি দেখবেন যে প্রায় 8 থেকে 10 লক্ষ লিটারের মতো তেল কিন্তু আপনার মজুদ রয়েছে, তার মধ্যে 5-6 লক্ষ তেল উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন সময় তেল ধরা হচ্ছে। মানুষ কিভাবে তেল মজুদ করছে, এই যে জিনিসটা যে দেখেন আমাদের দেশে আমরা তো তেল আনছি, তাই না? হরমুজ প্রণালী থেকে তেল আসা বন্ধ, ওই বিখ্যাত যে বাণিজ্য পথ, বিশেষ করে 20, সেইখানে বিএনপির একটা কূটনৈতিক সাফল্য আছে যে একটা জাহাজ মনে আটকাইছে এবং 11টি জাহাজ বিএনপি আপনার বাংলাদেশের জাহাজ এবং মালয়েশিয়ার কিছু জাহাজ ছেড়ে দিচ্ছে। এই যে আমাদের কূটনৈতিক সাফল্য। এবং আমাদের যে তেলটা আমরা আনছি, আনার পরে যখন ডিপোতে পাম্পে আসছে, পাম্পে আপনি দেখছেন যে মানুষের একটা হুজুক, ওই যে আমি ওই যে বিচারপতি হাবিবুর রহমান সাহেবের একটা প্রবন্ধ বলেছিলাম, হুজ্জতে বাঙালি হেকমতে চীন, মানে চীনারা হেকমত দিয়ে কাজ করে আর বাঙালি হলো হুজ্জতে। বলা হয় যে করোনা ভাইরাস যদি দেখা যেত তাহলে বাঙালি ওটা দেখতে যেত, দেখতে কেমন, মানে যুদ্ধ লেগে গেছে ইরানে, তেল পাওয়া যাবে না, তেলের সমস্যা, আপনার সমানে পাম্পে যা ভিড় করলো এবং এমন একটা অবস্থা হলো ওই পাম্পে ভিড় করে তেল নিয়ে আর বাইরে বেচার একটা প্রবণতা। এখন তার মানে এই না যে সরকারকে আপনি দায়ী করবেন না, সরকার এই জন্য পুলিশিংটা, সরকারের অভিযানটা ঠিকমতো আপনার অভিযান করে তেল উদ্ধার করেছি এবং এখানে কোনো রকম কারচুপি হচ্ছে কিনা এই জন্য আমরা এখানে রেশনিং ব্যবস্থা করেছি, তারপর ওয়েল পাস দিয়েছি, সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যেই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু আমাদের সবাইকেই এই সাফারিং স্টামে যেতে হবে, তখন সরকার হয়তো নিশ্চয়ই আরো স্মার্ট কোনো পদক্ষেপ নেবে। হেলাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মঞ্জু ভাই, যেটি হেলাল ভাই বলছিলেন যে সরকার খুব স্মার্টলি বিষয়টি হয়তো হ্যান্ডেল করছে, তেলের ক্রাইসিস আসলে সেভাবে নেই, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। সরকারের প্রতি যে আপনি এতক্ষণ বলেন না বিরোধী দলের আস্থা নাই, আমি তো দেখছি এখন জনগণেরও আস্থা নাই, কারণ সরকার বলছে তেলের কোনো সংকট নাই, হেলাল ভাই বলছেন যে জনগণের হুজ্জতে বাঙালি হয়ে যাচ্ছে, মানে তারপরেও সরকারের উপর আস্থা রাখছে না। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে সরকার নিজেই আস্থা সংকট তৈরি করেছে। এটা তাদের ওই যে নিজে বললেন যে স্মার্টনেস, এই স্মার্টনেসের কিছুটা ঘাটতি আর কি। যেমন ধরেন বলেছে যে কোনো সংকট নাই, এরপরে করে দিলেন কি রেশনিং করে দিলেন, তখন তো মানুষের মধ্যে আপনি দেখবেন রেশনিং করার পরে কিন্তু মানুষ লাইন দেওয়া শুরু করে। রেশনিং এর আগেই লাইন, না লাইন আগে দেয় না, যুদ্ধ বাধার দিন রাত্রি বেলায় আপনি দেখেন পুরো পাম্পগুলো আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি, আমাদের দল এই জিনিসটা সারাদিন পর্যবেক্ষণ করে। শুনেন, এখন কথা হচ্ছে আপনি স্টিল এখনো বলছেন যে কোনো সংকট নাই, কিন্তু তারপরও প্রতিদিন পত্রিকার রিপোর্ট, প্রতিদিন আমরা রাস্তায় দেখছি দীর্ঘ লাইন। এখন আমি দেখে আসলাম যে লাইন ঘটনা কি, পেট্রোল পাম্প বন্ধ, তারপর লাইন কেন বলছে কালকে সকাল থেকে সকালের জন্য লাইন ধরে আছে। এখন আপনি যখন দেখবেন সংকট নাই, তারপরও মানুষের লাইন, তারপরও মানুষ তেল পাচ্ছে না, তেলের জন্য ইনস্ট্যান্ট রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এখানে কোনো না কোনো দুর্নীতি হচ্ছে। আপনি দুর্নীতি দমন করতে পারছেন না, দুর্নীতির সংকট এড়াতে পারছেন না। আপনার সংকট নাই কিন্তু আপনি স্কুল বন্ধ করে দিচ্ছেন 3 দিন, আপনি মার্কেটের মানে লাইট অফ করে দিচ্ছেন, 6টার পরে মার্কেট বন্ধ রাখতে হবে। তারপরে আপনি কি বলছেন, এখন কালকে শুনলাম যে বার কাউন্সিলের নির্বাচনও বন্ধ হয়ে গেছে আপনার তেলের সংকটের কারণে। তা আপনি তো একদিকে বলছেন সংকট নাই, আরেকদিকে সব ধরনের সংকটের কথা আপনি বলছেন মানুষের কাছে। তো এই বিপরীতমুখী অবস্থা তৈরি করলে যে দেখেন মানুষের মধ্যে সংকটটা, আপনি দেখেন রাস্তায় গিয়ে জিজ্ঞেস করেন লোকদের, সন্দেহ প্রবণতা বাড়বে। আমরা যারা একটু তথ্য প্রমাণ নেই, খোঁজ খবর নেই, আমরা তো জানি কি পরিমাণ স্টক আছে, আমাদের কিন্তু ওই ধরনের টেনশন নাই। কিন্তু সাধারণ মানুষের কাছে যাই দেখেন, সাধারণ মানুষ বলে যে না ভাই তেল নাই, সে মনে করছে যে তেল তো পাবো না আমি, ঠিক আছে। এবং প্রচুর লোককে আপনি খবর পাবেন যে সে তার গাড়ি কার্টেল করে ফেলেছে, তার কমিউনিকেশন কার্টেল করে ফেলেছে, ব্যবহার সংকুচিত করে ফেলেছে, প্রচুর লোকের কাছে পাবেন। তাহলে একদিকে আমরা দেখছি মানুষ সংযমী হয়ে যাচ্ছে, একদিকে আমরা দেখছি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, মানুষ সন্ধ্যার পরে অফিস বন্ধ করে বাসায় ফিরে যাচ্ছে, স্কুলিংয়ের ব্যাপারে প্রশ্ন আসছে, আরেকদিকে লাইন কমছে না। এখন সংকটটা তাহলে কি আসলে
সমস্যাটা কোথায়? মানুষ কি তেল খেয়ে ফেলছে? মানুষ এই যে বলছে নিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? লুকায় রাখছেন তো। হ্যাঁ, তো লুকে রাখতেছে। এখন ঠিক আছে, এটা অভিযান করে বের করা হ্যাঁ, উচিত। বের করা- সরকারের ব্যর্থতা এইখানে, যে অভিযান দিয়ে আরো বের করা উচিত। এই যে এই যে বিষয়গুলো আপনি বলছেন, কথা হচ্ছে মানুষের কাছে স্বচ্ছতাটা গুরুত্বপূর্ণ। আমরা যে প্রস্তাবটা সরকারকে দিয়েছিলাম যে আপনি প্রথম যখন যুদ্ধটা শুরু হয়েছে, আপনি জানেন আজকে আপনার স্টক আছে, কিন্তু অদূর ভবিষ্যতে থাকবে না। আপনি এই বাংলাদেশের লোককে জানেন, এরা হুজুগে ধানের শীষে ভোট দিয়ে দেয় দলে দলে গিয়ে। হুজুগে এরকম তেলও কিন্তু হুজুগে ঠিক আছে? আপনি স্বীকার ঠিক করলেন আছে? কিন্তু। না না, আমি বলছি তো, আমি বলছি তো, হ্যাঁ, স্বীকার আমি করলেন বলছি তো। তাহলে আপনি যখন জানেন হুজুগে বাঙালি, তাহলে বাঙালির এই হুজুগ দূর করার জন্য আপনি ব্যবস্থা নেবেন না? কি ব্যবস্থা নেবেন বলেন আপনি? আমি বলি, ব্যবস্থাটা হচ্ছে প্রথমেই হওয়া উচিত ছিল বিএনপি অপরচুনিটি নিতে পারতো। যেমন দেখবেন আমাদের করোনার সময় কি হয়েছে, প্রথমে স্বীকার করে নেওয়া যে বৈশ্বিক সংকটে- প্রথমেই না, বৈশ্বিক সংকটটা বড় হয়েছে, প্রথমে কিন্তু- সবাইকে ডেকে আপনি যদি সকল স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি সবাইকে নিয়ে বসতেন যে আমাদের তো ভাই যুদ্ধ লাগে না, আমাদের তো এমনি সংকট। আপনি কালকে যদি আমার যদি রেমিটেন্সের ক্রাইসিস তৈরি হয়, আমি তো তেল কিনতেও পারবো না, সারা তেলে ভেসে গেলেও তো কিনতে পারবো না। সুতরাং আমার যেহেতু সংকট, আমাকে প্রথমেই উচিত ছিল সবাইকে নিয়ে বসে যে আমাদের তেল রিজার্ভ আছে, কোনো অসুবিধা নাই, জি। সামনে যুদ্ধ যদি বাড়ে, যেমন যেটা এখন বলছেন, এখনো কিন্তু আপনি সবাইকে ডাকছেন না, সবাইকে নিয়ে সমাধানের জন্য বসছেন না। যদি করে আপনি সমাধান আর একটা করতেন, ঐক্যমত কমিশনের মতো হয়ে আমি তো আরো বিপদে পড়ে যাবো। না না ভাই, আপনি দেখেন আর একটা আপনারা এখন সংসদ আছে তো, সংসদ আছে। আপনারা হচ্ছেন কি হেলাল ভাই, সংসদে আলোচনা হচ্ছে তো আপনারা সাথে সাথে বদলে গেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় এগুলো। না, কথা। সংসদ আছে না, যেই কি আপনারা বদলে গেছে? আপনারা এতই চেহারা বদলে ফেলেছেন। দেখেন সংসদ আমাদের আছে এখন। আমাদের এই 6 মাস আগেও 7 মাস আগেও আমরা বিএনপিকে বলতে শুনেছি নির্বাচন না সংস্কার, তাই না? সবাই বলতো বিএনপি চাই নির্বাচন, আর আমরা আছি ছাগলের 3 নম্বর বাচ্চা, আমরা আছি সংস্কার করে। তাহলে আপনারা এখন বলতেছেন আমরাই সংস্কারের কথা প্রথমে বলেছি। আপনি সংস্কারের কথা যতই বলেন, আপনাকে সংস্কারের পক্ষের লোক মনে করে না তো মানুষ, করে না। এই জন্য এই যে আমি আপনাকে বলছি, আরেকটা ভোট দেওয়া উচিত, আপনি- যে আসলে মানুষ আমাদের মনে করে কি করে না, এই জন্য আরেকটা গণভোট। না, সেজন্য তো আপনারা সেজন্য তো ভোটের জন্য তো লাস্টে যাই বলছেন যে হাতে ভোট দেন, না, আপনি আমরা তো তো- বলেন আমরা না। তো সবসময় সেই জন্য তো যাই বলছেন যে শেষে হাতে ভোট দেন, আপনাদের না, সব সবসময় কথাই বলি, বলছেন। সবসময় বলি। সালাউদ্দিন ভাই গণভোটের বৈধতা দিয়ে বক্তব্য রেখেছে, আবার উনিই বলছে গণভোট মানে এটা সংবিধানে নাই। উনি একদিকে বলছেন যে গণভোট সুপ্রিম অথরিটি, আজকে এসে বলছেন ইত্যাদি। এই যে নানা রকমের কনফিউশন, নেসেসিটি এন্ড ডক্ট্রিন অফ ইক্লিপস, এই গণভোটটা কিন্তু ডক্ট্রিন অফ ইক্লিপসের আওতায় পড়ে যাচ্ছে। ওই যে আমি সংবিধানে তাও মানতে হচ্ছে, মানে কি ডক্ট্রিন অফ ইক্লিপস, আর কিছুই নেই তখন ডক্ট্রিন অফ নেসেসিটি। ভাই আপনি যখন মেনেছেন, আপনি যখন ওই যে খুব সুন্দর করে রাজাকি ভাই বলেছে যে আপনি এখন কথা বাড়লে কথা ওই পুরানো কথা আবার বলতে হয়। আপনি দেখেন যখন হাসিনা পালিয়ে গেল 6 তারিখ, হ্যাঁ, তখন তো কোনো সরকারও হয় নাই, ডক্ট্রিন অফ নেসেসিটিও ইমপ্লাইড হয় নাই। তখন আপনি খালেদা জিয়াকে মুক্তি দিলেন কিসের ভিত্তিতে? প্রেসিডেন্ট দিয়েছে। প্রেসিডেন্ট সংবিধানে বলা আছে, এটা কত 39-এ সম্ভবত অনুচ্ছেদে, দুটি কাজ, যে 2টি কাজ ছাড়া অন্যান্য কাজ করতে পারেন না। তাহলে উনি খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, উনি বলছেন আমি মির্জা ফখরুলের অনুরোধে মুক্তি দিয়েছি। আছে সংবিধানে মির্জা ফখরুলের অনুরোধে খালেদা জিয়ার মুক্তি দেয়া? সংবিধানে এটা আছে, প্রেসিডেন্ট পারে মুক্তি দিতে পারে। না, প্রেসিডেন্ট পারে না ভাই। প্রেসিডেন্ট 2টা কাজ ছাড়া আর কিছুই প্রধানমন্ত্রীর কেন যে কথা সাধারণ ছাড়া পারে ক্ষমা করে না। না, সাধারণ 2 ক্ষমা নম্বর করে। হচ্ছে করে তো প্রেসিডেন্ট করে তো, সাধারণ ক্ষমা করে না, রাজাকি প্রত্যেক ভাই, ঈদে করে, রোজা, এমনি রাজাকি করে। ভাই তারপরে যে উনি যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন, এই যে ইউনূস সাহেব দেশে আসার আগেই কার সাথে পরামর্শ করে? এটা কিন্তু ঠিক না। সেই বিতর্ক তো এই 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 না, ভাই, সেটাই আমি বলছি, আপনি যদি বিতর্ক ভাই, আমি তোলেন, একটা কথা বলি, আপনি যদি 8 সংবিধান তারিখে তোলেন, সরকার গঠন হয়েছে,